আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবে আশুলিয়ায় 6 জনকে হত্যার নতুন ভিডিও তদন্ত সংস্থার হাতে আরও 2 জন শনাক্ত। প্রতিবেদন জমার সময় বাড়ালো ট্রাইব্যুনাল। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর। এবং লালমনিরহাটের বুড়িমারি থেকে সরাসরি ট্রেন চালুর দাবিতে 8ম দিনের মতো চলছে রেলপথ অবরোধ। একই দাবিতে মহাসড়ক অবরোধ করায় 35 কিলোমিটার এলাকায় তীব্র যানজট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে 25 মে পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 6 জনকে পোড়ানোর আগে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। এতে শনাক্ত হয়েছে আরও 2 জন। এছাড়া যাত্রাবাড়ি ও রামপুরায় হত্যার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 13 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আলাদা 4টি মামলায় তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন ছিল আজ। হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। এবং এইখানে হয়তো 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতেই পারে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের সাথে এই সময়টার প্রয়োজন আমাদের। এটা বিচারকে বিলম্বিত করার জন্য না, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে হাজির করে সিআইডি 7 দিনের আবেদন করলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কায়ুম খান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হলে বিএনপিপন্থী আইনজীবীরা আনিসুল হককে হেনস্থা করেন। পরে পুলিশ কড়া নিরাপত্তায় তাকে আদালত থেকে রিমান্ড শেষে কারাগারে পাঠায়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান নিহত হন। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 নম্বর আসামি করা হয়। উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। লালমনিরহাটের বুড়িমারি থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন সরাসরি চালুর দাবিতে 8ম দিনের মতো চলছে রেলপথ অবরোধ। এতে বন্ধ রয়েছে লালমনিরহাট বুড়িমারি রেলপথে চলাচল করা 4 জোড়া ট্রেন। এদিকে দাবি আদায় না হওয়ায় গতকাল দুপুর থেকে লালমনিরহাট জেলার একমাত্র মহাসড়কটিও অবরোধ করে আন্দোলনকারীরা। এতে পাটগ্রাম হাতিবান্ধার প্রায় 35 কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে বুড়িমারি স্থলবন্দরগামী পণ্যবাহী ট্রাক সহ সকল যানবাহন। এতে ভোগান্তিতে পড়া যানবাহন চালক ও যাত্রীরা বলছেন, দ্রুত দাবি মেনে নিলেই স্থায়ী অবসান হবে এই ভোগান্তির। জনদাবির মুখে দীর্ঘ 14 বছর প্রতীক্ষার পর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি গত বছরের 12 মার্চ চালু হলেও সরাসরি তা বুড়িমারি থেকে না চলে লালমনিরহাট থেকে ঢাকা রুটে চলাচল করছে। পরে হাতিবান্ধা পাটগ্রামবাসীর আন্দোলনের প্রেক্ষিতে রেলওয়ে পশ্চিম অঞ্চলের কর্মকর্তারা ট্রেনটি বুড়িমারি থেকে সরাসরি চালুর আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। তা হঠাৎ করে পাম্প থেকে জামে পড়ছি, কাল দুপুর 1টার থেকে জামে পড়ে গেছি, এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই। এনাদের দাবি যে ট্রেন চলাচল বন্ধ আছে, এটা চালু করার জন্য এই জন্য যানবাহন বন্ধ করে দিয়েছে একদম। ভোলার চর ফ্যাশনে বাস শ্রমিকদের উপর সিএনজি অটোরিকশা চালকের হামলার প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস শ্রমিক ইউনিয়নের আহ্বানে এই ধর্মঘট শুরু হয়। বন্ধ রয়েছে দূরপাল্লা রুটে সিএনজি অটোরিকশা চলাচল। বাস শ্রমিকরা জানায়, রোববার বিকেলে চর ফ্যাশন বাজারে বাসে যাত্রী তোলা নিয়ে অনন্যা পরিবহনের শ্রমিকদের মারধর করে অটোরিকশা চালকরা। এরপর এই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে সন্ধ্যা থেকে জেলার অভ্যন্তরীণ 5টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক ইউনিয়ন। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস। সিরাজগঞ্জে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল র্যালি, স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, ওজন মাপা, বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান, আইন সহায়তার ফরম বিতরণ ও আলোচনা সভা। কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান এম আলী আহমেদ। গাইবান্ধার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জজকোর্ট চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকার। বিচারক, আইনজীবী ও সাংবাদিক সহ বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে উপস্থিত ছিলেন। ঝুঁকি নিয়ে পিরোজপুর নেশারাবাদ সড়কের নাপিতখালী সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো মানুষ। এরই মধ্যে জরাজীর্ণ এই সেতুর উত্তর প্রান্ত দেবে গেছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। এভাবেই প্রতিদিন ঝুঁকি নিয়ে পিরোজপুর কাউখালী নেসারাবাদ সড়কে চলাচল করে শত শত যানবাহন। পিরোজপুর কাউখালী নেসারাবাদ ২৭ কিলোমিটার মহাসড়কে ১২০ মিটার দীর্ঘ নাপিতখালী সেতুটি দিয়ে দৈনিক গড়ে প্রায় ৫,০০০ যানবাহন চলাচল করে। জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কের নাপিতখালী সেতুটি এক যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। নতুন সেতু নির্মাণ তো দূরের কথা, বরং পুরানো এই সেতুটির সংস্কার না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, আপনার ব্রিজ কোনো নাই, প্রোটেক্ট নাই, কারণ ঝুঁকি হয়ে গেছে। ব্রিজটা ঝুঁকিপূর্ণ, দুই জায়গা দিয়ে ডাববে গেছে এবং এই ফার দিয়ে বাস চলে, ট্রাক চলে, অনেক ঝুঁকিপূর্ণ, আমাদের অনেক রিস্ক হয়ে যায়। আমাদের অটো চালাই, আমাদেরও খুব রিস্ক হয়ে যায়, আমাদের গাড়ি লইয়া আইতে খুব সমস্যা হইতে আছে। বিশেষ ব্যবস্থায় সেতুটিকে সচল রাখা হয়েছে জানিয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, দরপত্র আহ্বান করা হয়েছে, দ্রুতই সুফল পাবেন স্থানীয়রা। ব্রিজটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, বিধায় আমরা ব্রিজটিকে রিপ্লেস করে নতুন পিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছি। দরপত্রটি লাইভে রয়েছে। আশা করছি দরপত্রটি বিধিবিধান মেনে প্রক্রিয়াকরণের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার নিয়োগ হবে দ্রুততম সময়ের মধ্যে এবং ব্রিজটি পুনর্ভাবে নির্মিত হবে। তাতে করে জনদুর্ভোগ সম্পূর্ণরূপে লাঘব করা সম্ভব হবে এবং নিরাপদ যানবাহন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। শুধু আশ্বাস নয়, টানা ১২ বছরের দুর্ভোগের অবসানে কার্যকর পদক্ষেপ চান পিরোজপুরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলার সকল সাধারণ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ মিছিল শেষে শিববাড়ি মোড়ে সমাবেশ করে। এ সময় ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। সমাবেশে আন্দোলনকারীরা অবিলম্বে তাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। মাদারীপুরে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বিএনএমসি এর রেজিস্ট্রারের পদত্যাগ পদ সহ ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের এক দফা দাবি জানান। নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখা। শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলার সরকারি ও বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের কয়েকশো শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উপর হামলাকারী রেজিস্ট্রারের পদত্যাগ সহ দ্রুত সময়ের মধ্যে ডিপ্লোমাকে সমমানের মর্যাদা দেওয়ার দাবি জানান। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরত্বপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস নবী মনিকের নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী। বিদ্যালয়ের শিক্ষক অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক ইউনুস নবী ইতিপূর্বে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া তিনি নানাভাবে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের বিঘ্ন ঘটান। তাই অবিলম্বে দুর্নীতির বিচার ও বিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।
শেরপুরে শ্রীবর্দী উপজেলার ঢেউফা ও সোমেশ্বরী নদী থেকে এবং তাওয়াকুচা বালু মহালে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পৃথক অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জেলার শ্রীবর্দী উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের ঢেউফা নদীর চান্দাপাড়া ব্রিজ, মেঘাদল ব্রিজ, হারিয়াকোনা 0 পয়েন্ট ও রানীশিমুল ইউনিয়নের বালিজুড়ি হাইস্কুল সংলগ্ন সোমেশ্বরী নদী এবং বালিজুড়ি ব্রিজ এলাকার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জাহিদ হাসান প্রিন্স, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও শ্রীবর্দী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। অভিযানকালে 7টি ড্রেজার মেশিন ধ্বংস এবং 66টি বাঁশের মাচা সহ বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়। জয়পুরহাটে ইট ভাটার বিষাক্ত ধোঁয়া আর গ্যাসে জমির ধান সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন কৃষকরা। সদর উপজেলার পুরানাপৈল গ্রাম বাজারে এই অবরোধ করেন তারা। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানায়, পুরানাপৈল বাজারে লেবু হাজির ইটভাটা বিষাক্ত ও গরম ধোঁয়ায় ঝলসে গেছে আশপাশে প্রায় 100 বিঘা ধান ক্ষেত। এছাড়া ফলমূল, কলা, ভুট্টা সহ বিভিন্ন শাকসবজির ক্ষেত ক্ষতির মুখে পড়ছে। এতে দিশেহারা শতাধিক কৃষক। ঢাকা সহ সারা দেশে ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। নারায়ণগঞ্জে নবনির্মিত রাজউক ভবনের উদ্বোধনকালে তিনি একথা জানান। সকালে শহরের খানপুর এলাকায় এই ভবন উদ্বোধন করা হয়। রাজউকের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের সদরপুর উপজেলায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে বিনামূল্যে ঘর এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবিরের নিজস্ব অর্থায়নে সেলাই মেশিন ও ঘর বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।